আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা প্রকোপ। এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ের পর এখন চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান। রাজধানীর 5টি হাসপাতালে মিলছে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। সংশ্লিষ্টরা বলছেন, করোনার দ্বিতীয় ডোজেরও পাওয়া যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। করোনা নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশগুলোর ন্যায় বাংলাদেশেও চলছে টিকাদান কর্মসূচি। প্রথম ডোজ প্রয়োগের পর এখন চলছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। অবশ্য প্রথম ডোজ যারা মিস করেছেন সে সকল রেজিস্ট্রেশনকারীরা প্রথম ডোজ নেওয়ারও সুযোগ পাচ্ছেন। রাজধানীর করোনা টিকাদান কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রতিদিনই কেন্দ্রগুলোতে ভিড় করছে আগ্রহীরা। যারা টিকা নিতে এসেছেন তারা বলছেন প্রথম ডোজ নিয়ে সুস্থ আছেন, পাশাপাশি দ্বিতীয় ডোজেরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা আমাদেরকে দিতে হবে, বাস দেওয়া উচিত। প্রথম ডোজে কোনো সমস্যা হয়নি, সামান্য একটু শরীর ব্যথা করছিল, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় তো মাত্র দিলাম, এখনো কোনো খারাপ লাগেনি, ভালোই লাগতেছে। না, সবারই টিকা নেওয়া উচিত, কারণ দেশের যে অবস্থা ভয়াবহতা, এর চেয়ে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সবাইকে টিকা নেওয়া উচিত। টিকাদানকারী চিকিৎসকরা বলছেন, এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের কারো পক্ষ থেকেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এই জন্য সকলকে টিকা নেওয়ার আহ্বানও জানান তারা। আমরা এই পর্যন্ত প্রায় 4000-এর মতো অলরেডি দিয়ে ফেলেছি। আল্লাহর মতো এরকম কোনো বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি। এমনি একটু ধরেন হওয়ার পরে একটু শরীর ব্যথা, হালকা একটু জ্বর ভাব এরকম কিছু এসছে, কিন্তু ওই ধরনের কোনো সেই অর্থে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা পাইনি। করোনা সংক্রমণ রোধে প্রতিষেধক টিকা নিতে হবে, সেই সাথে মানতে হবে স্বাস্থ্যবিধি। এই টিকার মাধ্যমে করোনা মুক্ত হবে বাংলাদেশ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। এদিকে করোনার ঝুঁকি মাথায় নিয়েই রাজধানীতে ঘরের বাইরে বের হচ্ছেন কেউ কেউ, পড়ছেন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। নেই মুভমেন্ট পাস। রাজধানীতে শনিবার সকাল থেকেই মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সহকর্মী মুসা মিয়া প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। শনিবার রাজধানীতে দেখা গেছে জরুরি সেবা ছাড়া অন্যান্য গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মানুষের চলাচলের মুভমেন্ট পাস আছে কিনা তা নিয়ন্ত্রণের চেষ্টাও করছেন পুলিশ সদস্যরা। তবে চতুর্থ দিনে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে বিভিন্ন প্রয়োজনে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের আটকিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। মুভমেন্ট পাস নিয়ে সন্তোষজনক উত্তর মিললেই কেবল তাদের ছাড়া হচ্ছে। এদিকে নানা অজুহাতে ঘর হতে বের হয়েছে মানুষ। না, আমার এক লোক অসুস্থ ছিল, আমি এই জন্য ওখানে গিয়েছিলাম। না না, আমি ভাড়া দিচ্ছি না, আমি যাচ্ছি আমার বাসায়, বাসা বলছিলাম, উনি বলছেন রায়বাজার যাবো, তা ওনাকে নামে বাসায় দিল। মুভমেন্ট পাস আবেদন করছি কিন্তু আমি পাইনি। আমার দোকান বসুন্ধরা সিটিতে জাস্ট একটা অর্ডার ছিল, কাস্টমারের অর্ডারটা নিয়ে দিতে গেছিলাম আর কি, এখন বাসায় যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারির ব্যবস্থা। মুভমেন্ট পাস আছে কিনা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা আজকে কয়েকটা মামলা দিয়েছি যে যারা মুভমেন্ট পাস একজন নিয়েছেন, কিন্তু তাদের পিছনে যে যাত্রী ছিলেন, আরোহী ছিলেন, উনি মুভমেন্ট পাস নাই। তো আমাদের কাছে যদি ইলিগাল মনে হয় যে এক্সকিউজগুলো আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রসিকিউশনের যে ধারা আছে ওই ধারা অ্যাপ্লাই করে আমরা প্রসিকিউশনের আওতা নিয়ে আসতেছি। 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এরপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কড়া পদক্ষেপ। জরুরি প্রয়োজনে বেরোনো নাগরিকদের জন্য উদ্বোধন করা হয় মুভমেন্ট পাস অ্যাপস। এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে নাগরিকদের চলাচল। নয়নমণি, আনন্দ টিভি, ঢাকা। চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় আত্মহত্যা করলেন পটুয়াখালীর রাঙ্গাবালির আনোয়ার হাওলাদার নামের এক বৃদ্ধ। শুক্রবার রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামের বনের ভেতর থেকে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ার ঢাকার কেরানীগঞ্জের এক ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। লকডাউনে 12 এপ্রিল কর্মস্থল থেকে গ্রামের বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা এলাকাবাসীর। গেল রাতে নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করা হলো ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরির বিপুল পরিমাণ গান পাউডার। উপজেলার হামিদপুর ইউনিয়নের
মাধব পাশা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে উদ্ধার করা হলেও অভিযানের খবর পেয়ে অভিযুক্ত আশরাফুল পালিয়ে যায়। উদ্ধার অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। শুক্রবার রাতে রংপুরের হারাগাছ এলাকায় জুম্মার পার জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে কালেকশনের টাকার কমিশন ভাগাভাগি করাকে কেন্দ্র করে দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে খুন হলেন একজন। এতে আহত হন ৩ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্যের টাকা তুলে সেখান থেকে 25% টাকা ভাগ বাটোয়ারা করার সিদ্ধান্ত নেয় নতুন কমিটির লোকজন। আপত্তি তোলেন পুরাতন কমিটি। এ নিয়ে দু গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারও করে 3 জনকে। কাজ বাড়ার না বাড়ার দরুনে ইনি বলছে যে শখরা 25 টাকা খায়, এইটা বলার জন্য ঝগড়া সৃষ্টি, ওকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার আমি বিশ্বাস চাই, আমার ছোট ছোট দিতে পারছে কিভাবে সংসারটা চলবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শেখ রাসেল নগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের বাড়ি সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের 25 নেতাকর্মীর বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল শুক্রবার বিকেলে। উপজেলার চনপাড়া এলাকার জয়নাল সিটি, শাহিন ও রাজা নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীরা। হামলায় আহত হন অন্তত 35 জন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় চনপাড়া এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। বরিশালের আগুলছড়ায় সুজন পাল নামের এক কলেজ শিক্ষার্থী তৈরি করল একটি কার্যকরী রোবট। বঙ্গ নামে নামকরণ করা হয় রোবটটির, যে সমানভাবে পারদর্শী বাংলা ও ইংরেজি ভাষায়, পারে আঞ্চলিক ভাষায়ও কথা বলতে। শুধু তাই নয়, করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে সতর্কতামূলক আগাম বার্তাও দিতে পারে রোবটটি। কলেজ শিক্ষার্থীর এমন আবিষ্কারে জেলা জুড়ে চলছে বিস্তর আলোচনা। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? The Prime Minister of Bangladesh is Sheikh Hasina Wajid. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সহ যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে বঙ্গ নামের এই রোবট। এমনকি আশেপাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া সহ একজন ডাক্তার হিসাবে সাধারণ মানুষকে পরামর্শ দিতে পারবে, এমনটি দাবি রোবটটির তৈরিকারক বরিশালের আগলঝাড়ার গৌরনদী কলেজের ১১ শ্রেণীর ছাত্র সুজন পালের। একজন প্রাইমারি ডক্টর হিসেবে এবং একজন প্রাইমারি টিচার হিসেবে কাজ করতে পারে এবং আশেপাশে কোনোখানে যদি আগুন লাগে সে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস অফিসে SMS পাঠাতে পারে এবং SMS এ লোকেশন দেওয়া থাকবে। এবং যদি গ্যাস লিক হয় ও সাংকেতিক চিহ্নের সংকেতের মাধ্যমে যে বুঝাই দেবে যে ঘরে গ্যাস লিক হয়েছে। প্রায় 4 মাসের প্রচেষ্টায় তৈরি করা এই রোবটটি বাংলা ও ইংরেজি ভাষাই নয়, আঞ্চলিক ভাষায়ও কথা বলতে পারে। বরিশালের আঞ্চলিক ভাষায় কিছু বলো। Mor nam banga, logo bari borisal, moi sokol bala alo bada ar dale dia bat kaichi. রোবটটি দেখতে নানান বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন সুজনের বাড়ি। এই রোবটের সাথে হাত মিলানো সহ কথা বলতে পারে যে কেউ। এই রোবটটা দেখতে আমি অনেক দূরের থেকে আসছি। এই রোবটটা হাত মিলাতে পারে, কথা বলতে পারে, সব ধরনের আঞ্চলিক ভাষা বলতে পারে। এই রোবট ইংরেজি বা বাংলা এ ভাষা ছাড়াও আমাদের আঞ্চলিক বরিশাল ভাষাও কথা বলতে পারে। আঞ্চলিক ভাষা এবং ইংলিশ এবং সমস্ত ভাষাও বলতে পারে। আমাকে বাড়ির পাশে সুজন রোবট বানাইছে, আমরা হেয়ে দেখতে আসছি। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক রোবট তৈরি করতে সুজন পাল সহায়তা চাইলে চেষ্টা করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ ধরনের কিছু ক্রিয়েটিভ কর্মকাণ্ডের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। যদি সুজন পাল এ ধরনের আর্থিক সহায়তা চেয়ে আমার মাধ্যমে আবেদন করে, তাহলে আমি সেই আবেদনটি আমি আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আছে তাদের গোচরীভূত করার জন্য আমি সেই আবেদনটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখান থেকে অগ্রাহ্য করব। টিউশন ফি জমা করে তৈরি করা হয়েছে বঙ্গ নামের এই রোবট। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই রোবটের আরো আধুনিকায়ন করে জনসেবার কাজে লাগানো যাবে, এমনটি প্রত্যাশা এই ক্ষুদে বিজ্ঞানীর। কাজী আলামিন, আনন্দ টিভি।
আগুলঝরা, বরিশাল। পুরো দেশে লকডাউন চললেও নওগাঁর সাপাহারে যেন তার নেই কোনো ভ্রুক্ষেপ। মানা হচ্ছে না লকডাউন, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। শনিবার সাপ্তাহিক বাজারকে ঘিরে সাপাহার সদরের প্রতিটি মোড়ে মোড়ে ছিল উপচে পড়া ভিড়। এ পর্যন্ত সাপাহারে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। লকডাউন মানাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান স্থানীয় সচেতন মহল। বসতভিটা, ফসলি জমি ও শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়েছে অনেক আগেই। ভাঙন রোধে এগিয়ে আসেনি সরকারি বেসরকারি কোনো সংস্থা। তাই সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের ভাঙন কবলিত এলাকায় নিজেদের অর্থায়নেই বাঁশ দিয়ে সারিবদ্ধ ছটকা দিয়ে নদী ভাঙন রোধের চেষ্টা এলাকাবাসীর। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হলেন শরীয়তপুরের শোলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দাদুন খলিফা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খলিফা কান্দি মসজিদের সামনে থেকে দাদুন খলিফাকে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে পার্শ্ববর্তী একটি ক্ষেত থেকে গুলিবিদ্ধ ও জখম অবস্থায় প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে 10 জনকে আসামি করে নিহতের পিতা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হবিগঞ্জের মাধবপুরের ভবানীপুর গ্রামের আবুল কালাম শুক্রবার 50,000 টাকার বালু কিনেন নোয়াপাড়ার খেলু মিয়ার কাছ থেকে। শনিবার আবার বালু কিনতে গেলে খেলু মিয়া বালু বিক্রিতে অস্বীকৃতি জানালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এর জেরে খেলু মিয়া তার দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়, লোপাট করে নিয়ে যায় স্বর্ণালংকার। এমনই অভিযোগ ভুক্তভোগী আবুল কালামের। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।